সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, ইংলিশ এ প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে পড়াবো। তো এরই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব রিয়ারেঞ্জ। এর আগের যে ক্লাসগুলো যারা মিস করেছো, নাহিদ 24 লিখে সার্চ দাও, ইউটিউবে চলে আসবে আমার চ্যানেল। এই চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, একদম প্লেলিস্ট করে সাজানো রয়েছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ এ প্লাস। এখানে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার অলরেডি শেষ হয়ে গেছে। এই যে বাংলা সেকেন্ড পেপার, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারও শেষ হয়ে গেছে। এখন আমরা শুরু করেছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার। তো পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছো তারা এখানে এসে প্লেলিস্টে চলে গেলে প্রত্যেকটা ক্লাস এখানে পেয়ে যাবে। তো রিয়ারেঞ্জে 10-এ 10 পেতে হলে আমাদেরকে প্রথমে গল্প বা ঘটনা জানতে হবে। এখানে এমন না যে গ্রামাটিক্যাল কোনো রুল আমি শেখাই দিব, যে গ্রামাটিক্যাল রুল ফলো করলেই তুমি রিয়ারেঞ্জে একদম ভালো করতে পারবে। একটা ছোটোখাটো নিয়ম রয়েছে, যেটা হচ্ছে ব্যক্তি সম্পর্কে রিয়ারেঞ্জ আসলে এই সিকোয়েন্স অনুযায়ী আসে, বাট সবসময় আসলে ব্যক্তি সম্পর্কে রিয়ারেঞ্জ আসে না। অনেক সময় অনেক কিছু বিষয়ের সম্পর্কে আসে, হ্যাঁ, অনেক ঘটনা সম্পর্কে আসে, অনেক গল্প থেকে আসে। তো এখন কথা হচ্ছে যে গল্প তো অনেক রয়েছে, ঘটনাও অনেক রয়েছে। সব ঘটনায় তো আমাদের আসলে মনে রাখা সম্ভব না, পৃথিবীতে কতই না ঘটনা রয়েছে। এজন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতে যে বইটা রয়েছে, যে কোনো বই, সেটা আমার বই হোক আর তোমার কাছে যে কোনো বই হোক, সেই বইয়ের মধ্যে রিয়ারেঞ্জের যে এক্সাম্পলগুলো রয়েছে, এই রিয়ারেঞ্জের এক্সাম্পলগুলো দেখবা যে এগুলো কোন ঘটনা সম্পর্কে বলা হয়েছে। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ম্যান্ডেলা, এখানে যে সাউথ আফ্রিকায় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পিপল, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ যে ঘটনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লেটো, অ্যারিস্টটলের ঘটনা। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই গাজী পীরের ঘটনা, এগুলো যখন আমরা জানতে পারবো যে এই বিষয়ে প্রশ্নগুলো আসছে বা এই বিষয়ে প্র্যাকটিস দেওয়া রয়েছে, তখন আমরা কি করব, ওই টপিকগুলো লিখে ইউটিউবে সার্চ দিব, অথবা ওই টপিকগুলো লিখে গুগলে সার্চ দিয়ে এই ঘটনাটা সম্পর্কে আমরা আগে বাংলায় জানবো যে আসলে কি হয়েছিল, হ্যাঁ, এই বিষয়টা কি, এই বিষয় সম্পর্কে যদি প্রাথমিক ধারণা থাকে বাংলায়, তাহলে রিয়ারেঞ্জে আসলে আমরা তখন বুঝতে পারবো যে কোনটার পর কোনটা সিকোয়েন্স, হ্যাঁ, কোনটার পর কোনটা ঘটনা ঘটেছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এখন ঘটনা সম্পর্কে যদি আমাদের আদৌ কোনো ধারণা না থাকে, ওই ঘটনা বা কী ঘটেছে, হ্যাঁ, যার সম্পর্কে রিয়ারেঞ্জটা সাজানো হয়েছে, ওই বিষয়ে যদি আমরা কিছুই না জানি, তখন কিন্তু আমাদের পক্ষে গেস করে শুধু রিয়ারেঞ্জটা লিখতে হবে। এখন অনুমানের উপর লিখতে গেলে সবসময় কিন্তু সঠিক হয় না, ভুল হওয়ার চান্সই বেশি থাকে। এই জন্য আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা ঘটনা জানার চেষ্টা করব। প্রথমে একটা বই হাতে নিব, বই হাতে নিয়ে ওখানে যে এক্সারসাইজগুলো রয়েছে, সেই এক্সারসাইজগুলো কোন বিষয় রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের এক একটা করে ঘটনা। ওই এক একটা করে ঘটনা গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে আমরা প্রথমে আগে জানার চেষ্টা করব, বাংলায় জানার চেষ্টা করব যে এখানে নেলসন ম্যান্ডেলার সাথে কী এমন ঘটনা ঘটেছে যার জন্য তিনি ফেমাস হয়েছেন। হ্যাঁ, এই বিষয়গুলো জানতে হবে। এগুলো জানার পর আমরা রিয়ারেঞ্জে আসলে ভালো করতে পারবো। তো যাই হোক, আমরা একটা শর্টকাট শিখে নিই, যেটা আসলে অনেক সময় কাজে লাগে, আবার অনেক সময় লাগবে না। যখন ব্যক্তির জীবনী থেকে রিয়ারেঞ্জ আসবে তখন এই জিনিসটা কাজে লাগবে। এরকম আসছে অনেক সময়, হ্যাঁ, মাঝে মাঝে বিভিন্ন বোর্ডেই আসে। হ্যাঁ, যখন ব্যক্তি সম্পর্কে আসবে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আসতে পারে, নেলসন ম্যান্ডেলা থেকেও আসতে পারে, এগুলো হচ্ছে, বা কাজী নজরুল ইসলাম, এগুলো হচ্ছে ব্যক্তি। এখন এই ব্যক্তিগুলোর নাম পরিচয় এমন তো না যে প্রথমে রিয়ারেঞ্জের শুরুতেই রোগ অসুস্থ, মানে প্রথমেই মৃত্যু হয়ে যাবে বা প্রথমেই ডিগ্রি অর্জন করবে, বিষয়টা তো এরকম হয় না। প্রথমে আগে শুরু হয় তার নাম পরিচয় দিয়ে, হ্যাঁ, তারপরে তার বাবা মায়ের নাম বললে, তারপরে তার শৈশবকালে কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি, তারপরে তিনি ডিগ্রি কোনো অর্জন করেছেন কি না, এভাবে সিকোয়েন্স অনুযায়ী বিষয়টা কিন্তু ঘটে। এই জন্য আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো যে নাম পরিচয়, জন্ম, বাবা মা, শৈশবকাল, ডিগ্রি, গ্রন্থসমূহ, তারপরে তিনি মানে অর্থাৎ তিনি যা যা লিখেছে, যে বইগুলো লিখেছে, লেখার পরে শেষ সময় গিয়ে কী হয়, একজন লেখক কোনো না কোনো পুরস্কার পায়, বা এরপরে অনেকে আসলে বুড়ো বয়সে রোগে অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, এরপরে মৃত্যু ঘটে। মৃত্যু ঘটার পরেও আসলে শেষে আরও কিছু ঘটতে পারে, ওই ব্যক্তিকে নিয়ে বিশেষ কোনো কিছু হয়ে থাকে, হ্যাঁ, বিশেষ কোনো কিছু, কোনো স্থাপনা বা অনেক কিছু নির্মিত হয়ে থাকে। তো এই বিষয়গুলো, এই সিকোয়েন্সটা আমাদের জানা উচিত। এটা অনেক সময় কাজে দেয় কি, যে এমন একটা আননোন পার্সন আসলো যাকে তুমি চেনো না, বা এমন একটা পার্সন আসলো যাকে তুমি চেনো, বাট তার জীবনে কী কী ঘটেছে ওই বিষয়ে তোমার জানা নাই, তখন এই সিকোয়েন্সটা কাজে লাগতে পারে। তখন এই সিকোয়েন্স অনুযায়ী দেখবে যে নাম পরিচয়, আগে জন্ম, বাবা মা। এখন এখানে এই সিকোয়েন্স মানতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নাম পরিচয়ের পরে সরাসরি ডিগ্রি চলে আসতেই পারে,
নাম পরিচয়ের পরে তার বাবা মায়ের যে নাম থাকবে এটা তো বাধ্যতামূলক না। রিয়ারেঞ্জে এখন বাবা মায়ের ব্যাপারে যদি কোনো কিছু বলা না থাকে, তুমি তো ইচ্ছা করে এখানে টেনে আনতে পারবে না। বা তার শৈশবকাল সম্পর্কে কোনো কিছু নাই বা থাকতে পারে, বা তিনি পুরস্কার নাই পেতে পারেন, হ্যাঁ, বা তার রোগ সম্পর্কে কোনো কিছু নাই থাকতে পারে, মৃত্যু হতে পারে, বা মৃত্যু হওয়ার পরে এই জিনিসটা নাও থাকতে পারে। মানে কোনটা থাকবে না থাকবে সেটা মানে বিষয়টা আমরা জোরপূর্বক আনার বা ভাবার চেষ্টা করব না। যে জিনিসটা যতটুকু আছে আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখব। যে নাম পরিচয়ের পরে আমাদের ডিগ্রি আসতে পারে, শৈশবকাল নাও আসতে পারে, কিন্তু এমন না যে ডিগ্রি আগে যাবে শৈশবকাল পরে যাবে, বিষয়টা এরকম হয় না। এরকম হয় না যে পুরস্কার আগে পায়, পুরস্কার পাওয়ার পরে ওই ব্যক্তিকে নিয়ে বিখ্যাত কোনো কিছু হয়, এটা অস্বাভাবিক ঘটনা, বা ওই রকম হয় না সাধারণত। বা এরকম হয় না যে তিনি পুরস্কার পাওয়ার পরে গ্রন্থ লিখেছেন, এরকমটা তো হয় না সাধারণত, কারণ গ্রন্থ লেখার পরে ওই বিষয়টার উপর তাকে পুরস্কার দেওয়া হয়। তো এই জন্য আমাদের এই সিকোয়েন্সটা জানা উচিত। এখন আমরা একটা এক্সাম্পল দেখব নেলসন ম্যান্ডেলা। তো এই এক্সাম্পলটা যাওয়ার আগে আমরা কিছু ভোকাবুলারি শিখবো, কারণ এইগুলো হচ্ছে কাজে লাগবে। মানে ওই রিয়ারেন্সটা কমপ্লিট করতে গেলে আমরা এই শব্দগুলোর সাথে আমরা ফেস করব। তো এইগুলো আমাদের শব্দার্থগুলো আগে থেকে জানা উচিত। আর না হলে অনেকেই জানে, অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য আসলে এটা দেওয়া, না হলে তাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে। রেসিজম মানে হচ্ছে বর্ণবাদ, হ্যাঁ। শক মানে মর্মাহত। অপারেশন মানে হচ্ছে নিপীড়ন, হ্যাঁ। পায়োনার মানে হচ্ছে অগ্রদূত, হ্যাঁ, পথিকৃৎ যে পথ দেখায়। ট্রিজন মানে রাষ্ট্রদ্রোহিতা, হ্যাঁ, যে দেশের বিরোধিতা করে বা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে এই ট্রিজন বলা হচ্ছে। ইমপ্রিসনমেন্ট মানে হচ্ছে কারাবাস, জেলে যে বসবাস করে। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, হ্যাঁ। ডেভিয়েট মানে পথভ্রষ্ট করা। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, হ্যাঁ। তো আমরা এই শব্দগুলো পাবো, আমরা এই রিয়ারেন্স করতে গেলে এই শব্দগুলো পাবো, এই জন্য আমরা আগেই জেনে নিলাম। এখন আমরা যেটা কাজ করব, এই রিয়ারেন্সটা ঠিকভাবে সলিউশন করতে হলে আমরা পুরো রিয়ারেন্সটা আগে একবার পড়বো, কারণ এখানে যে কি কি লাইন রয়েছে বা কি কি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ে আমাদের প্রথমে আগে ধারণা থাকতে হবে। এর জন্য আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে এই 10টা সেন্টেন্স আমরা আগে পড়বো, হ্যাঁ। পড়ার পরে তাহলে বুঝতে পারবো যে কোন সেন্টেন্সটা আগে যাবে পরে যাবে, এটা বিষয়ে ভাবতে পারবো। ম্যান্ডেলা বিকেম এ লয়ার অ্যান্ড জয়েন্ট ANC। আচ্ছা, উনি লয়ার হয়েছে, এই বিষয়টা আমাদের প্রথমে আসার কোনো সম্ভাবনা নাই। ফ্রম হিজ আর্লি ইয়ার্স, তার শৈশবকাল থেকে হি ওয়াজ ডিপলি শকড অ্যাট দ্য অপারেশন। আচ্ছা, তিনি শকড হয়ে গেছিলেন এই যে অত্যাচার দেখে, হোয়াইট অ্যাগেনস্ট ব্ল্যাক মানে হচ্ছে যারা কৃষ্ণাঙ্গ তাদের বিরুদ্ধে যে শ্বেতাঙ্গদের যে অত্যাচার সেটা দেখে তিনি শকড হয়ে গিয়েছিলেন, এটাও প্রথমে আসার সম্ভাবনা নাই। সাউথ আফ্রিকা হ্যাড এ লং হিস্টোরি অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। আচ্ছা, এটা আসতে পারে যে সাউথ আফ্রিকায় একটা বড় হিস্টোরি রয়েছে এই বর্ণবাদ প্রথা সম্পর্কে, এই লাইনটা দিয়ে শুরু হতে পারে। আমরা আরও পরে দেখি নেলসন ম্যান্ডেলা অ্যাপিয়ার্ড অ্যাজ এ পায়োনার। নেলসন ম্যান্ডেলা হচ্ছে অগ্রদূত হিসেবে এসেছিল, এই জিনিসটা হতে পারে, এটাও হতে পারে। এখন কোনটা হতে পারে সেটা আমরা আরও একটু পড়ি, আরও তো 6টা সেন্টেন্স আছে, না পড়লে আসলে বোঝা যাবে না। So Mandela was charged with treason and sentenced to life imprisonment in 1964 through a আচ্ছা, এখানে নেলসন ম্যান্ডেলাকে আসলে অভিযুক্ত করা হয়েছিল বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে। তো আসলে শুরুতেই তো কখনো অভিযোগ হয় না সাধারণত শুরুতে একটা মানুষের লাইফের। হি ইউনাইটেড অল দ্য ব্ল্যাক পিপল অ্যান্ড স্ট্রাগলড। আচ্ছা, উনি আসলে একতাবদ্ধ করেছিলেন যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে, এবং তাদেরকে সবাইকে নিয়ে সংগ্রাম করেছিলেন যারা শ্বেতাঙ্গ। এই বিষয়টাও শুরুতে আসবে না, বাট আমরা পরে রাখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাট লাস্ট ইন 1900 দ্য হোয়াইট গভট। আচ্ছা, যে 1900 সালে কি হয়েছিল, যারা হচ্ছে শ্বেতাঙ্গ কম্পেলড টু রিলিজ হিম ডিউ টু ইন্টারন্যাশনাল প্রেশার, মানে আন্তর্জাতিক চাপে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা একদম শেষের দিকের ঘটনা, এটাও শুরুতে আসতে পারে না। বাট নাথিং কুড ডেভিয়েট হিম, মানে তাকে আসলে কোনো কিছুই পথভ্রষ্ট করতে পারেনি ফ্রম দ্য পথ অফ ফ্রিডম অ্যান্ড ইজ এ স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড গ্রেট স্যাক্রিফাইস ইন্সপায়ার্ড, মানে এটাও আসলে শেষের দিকে হওয়ার পসিবিলিটি নেই। নো হেড অফ স্টেট অল প্রেজেন্ট ওয়ার্ল্ড ক্যান বি কম্পেয়ার্ড উইথ হিম, যে কোনো দেশের সরকার প্রধানের সাথে তার সাথে তুলনা করা তো ঠিক হবে না। দেন হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। আচ্ছা, বুঝতে পারছি। তো এভাবে আমরা শুরুতে পড়ে নিব, হ্যাঁ। আমি যদিও বা জানি যে উত্তর কোনটা হবে শুরুতে, কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসেবে ভেবে দেখলাম যে একজন স্টুডেন্ট যখন প্রশ্ন হাতে পাবে, প্রশ্ন হাতে পাওয়ার পরে আসলে সে কি করবে, প্রশ্ন হাতে পাওয়ার পরে সে ডাইরেক্ট এখানে প্রথম কোনটা, প্রথম দ্বিতীয়টা, এটা আসলে ভাবার জন্য আগে থেকে পুরোটা পড়তে হবে।
পুরাটা পড়ার পরে সে যেটা কাজ করবে, খাতার মধ্যে কোথাও রাফ করে বা কোথাও পেন্সিল দিয়ে প্রথমে আগে লিখতে হবে যে এর পরে বি হবে নাকি সি হবে। এটা আগে আসলে মানে শুরুতেই ফাইনালভাবে এখানে পরীক্ষার খাতায় লেখা যাবে না, কারণ রিয়ারেঞ্জের ক্ষেত্রে এমন হয় অনেক সময় তুমি যেমন এখানে অনেক সময় ডিটা মনে হতে পারে যে না শুরুতে তো নাহিদ ভাই বলেছে যে পরিচয়টা সবসময় শুরুতে হয়, যে কোনো একটা ব্যক্তির পরিচয় নাম পরিচয়টা সবার আগে হয়, এটা খুবই স্বাভাবিক। তো সেই দিক থেকে কিন্তু নেলসন ম্যান্ডেলা অ্যাপিয়ার্ড অ্যাজ এ পায়োনিয়ার, এইটা আসলে সবার শুরুতে হওয়া উচিত ছিল, কিন্তু এটা নাও হতে পারে সব সময় যে এটাই হবে বিষয়টা এমন না। আমাদেরকে এমনও হতে পারে কোনো একটা গল্প শুরু হওয়ার পূর্বে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে যে বঙ্গবন্ধুর নাম আসবে, বিষয়টা তো এমন না। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে অন্য একটা ঘটনা থেকে, সাপোজ, হ্যাঁ, সেই ঘটনাটা আগে আসতে পারে, বা 1952 সালে ঘটনা আসতে পারে, 1969 সালে ঘটনা আসতে পারে। তো এইরকম একটা বিষয় যে তোমার এলাকায় ধরো একটা দুই গ্রুপের সংঘর্ষ লেগেছে, এখন শুরুতেই তো আসবে না যে অমুক সংঘর্ষ লাগাইছে, শুরুতে এমনও আসতে পারে যে অমুক এলাকায় দুইজন গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছে, তার মধ্যে থেকে প্রথম গ্রুপটা হচ্ছে অমুক, তারপরে মানে এরকমও হতে পারে। এই জন্য শুরুতে আমরা আগে পেন্সিল দিয়ে বা রাফ যেখানে করি, বা রাফ করার জন্য কোথাও আগে আমরা লিখে নিব যে আগে সি নাকি ডি, তারপরে আমরা সবার শেষে এসে আমরা ওটা কারেকশন করে আমাদের ফাইনাল যেটা আউটপুট পাবো আমরা সেইটা পরীক্ষার খাতায় একদম ফাইনালাইজ করে লিখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে সাউথ আফ্রিকার লং হিস্টোরি, যে সাউথ আফ্রিকার একটা বিরাট বড় হিস্টোরি রয়েছে। সো এই জিনিসটা আমাদের শুরুতে দেওয়া উচিত, কারণ ওই সাউথ আফ্রিকার মধ্যে তো নেলসন ম্যান্ডেলা, ওই বিরাট স্টোরির মধ্যে একটা পার্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো ওই বিষয়টা আগে শুরু করা উচিত যে এই ঘটনাটা ঘটেছে সাউথ আফ্রিকা এবং সেখানে একটা বড় একটা ঘটনা ঘটেছে, ওর মধ্য থেকে নেলসন ম্যান্ডেলা আশীর্বাদ হয়ে এসেছিল। এখন জিনিসটা কিন্তু স্বাভাবিক লাগতেছে। এখন নেলসন ম্যান্ডেলা যেহেতু আশীর্বাদ হয়ে এসেছিল, আমরা শুরুতে একটা ভূমিকা পেয়ে গেলাম যে সাউথ আফ্রিকা একটা ঘটনা ঘটেছিল যার মধ্য থেকে অগ্রদূত হয়ে এসেছিল নেলসন ম্যান্ডেলা। তো এই সূচনার পরপরই আমরা এখন নেলসন ম্যান্ডেলা যেহেতু সূচনা পেয়ে গেছি, এখন আমরা বলতে পারি যে তার আর্লি ইয়ার্সে হি ওয়াজ ডিপলি শকড, যে তিনি শৈশবকালে তিনি আসলে খুবই শকড হয়ে গিয়েছিলেন এই অত্যাচার দেখে। তো এটা আমরা বলতে পারি। এখন তিনি যখন শক হয়ে গিয়েছিলেন, শক হওয়ার পরে কি করেছিলেন, হ্যাঁ, তিনি তো আসলে সঠিকভাবে এটাকে প্রোটেস্ট করার জন্য তিনি একজন লয়ার হয়েছিলেন এবং জয়েন করেছিলেন এএনসিতে, যেটা আছে রেজিস্ট্রেটেড রেসিজম। হ্যাঁ, এই রেসিজম বর্ণবাদের বিষয়ে আসলে রেজিস্ট্রেটেড। তো এই লয়ার হওয়ার পরে তিনি আর কি কী করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি ইউনাইটেড অল দ্য ব্ল্যাক পিপল, তিনি সকল ব্ল্যাক মানে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে একত্রিত করেছেন এবং তাদের জন্য সংগ্রাম করেছেন যখন হচ্ছে তিনি লয়ার হয়েছেন। এখন তার এই কর্মকাণ্ডগুলো দেখে হয়তো বা ওই সময়কার সরকার প্রধান পছন্দ করে নাই, পছন্দ না করে তাকে কি করতে পারে, তাকে হচ্ছে চার্জ দিয়েছে, অভিযুক্ত করেছে যে তিনি বিশ্বাসঘাতকতা করছে বা দেশদ্রোহী করছে। এইভাবে করে তাকে হচ্ছে ইমপ্রিসনমেন্ট করা হয়, মানে কারাগারে পাঠানো হয়। কত সালে? 1964-এ থ্রু এ মক ট্রায়াল। 1964 সালে তাকে যে কারাগারে পাঠানো হলো। কিন্তু তাকে কারাগারে পাঠানোর পরে কি সব কিছু শেষ হয়েছে? বিষয়টা তো এমন হয় নাই। বাট নাথিং কুড ডেভিয়েট হিম, হ্যাঁ, তাকে কোনো কিছুই মানে এখান থেকে সরাতে পারেনি ফ্রম দ্য পথ অফ ফ্রিডম, এই যে স্বাধীনতার যে পথ, এখান থেকে তাকে কোনো কিছুই বিচ্যুতি ঘটাতে পারে নাই। অ্যান্ড হিজ এ স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড গ্রেট স্যাক্রিফাইস, তার যে এই যে স্ট্রং একটা সংকল্প এবং এত বড় স্যাক্রিফাইস মানুষকে আরও বেশি আগ্রহ জাগিয়েছে। হ্যাঁ, যখন দেখবা যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, তো আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে যখন আসলে কোনো নেতাকে তুলে নিয়ে যাওয়া হয় বা জেলখানায় বন্দি করা হয়, তখন কিন্তু মানে ওই আন্দোলনটা আরও বেগবান হয়ে যায়। তখন আন্দোলনের রত কর্মীরা কিন্তু আরও বেশি আন্দোলন হয়, মানে ওইটা আসলে সহজে থামে না। তো এর ফলে কি হয়, মানুষ আরও বেশি উৎসাহিত হয়, যে তারা মনে করে যে না, আমরা আসলেই তাহলে ভালো কাজ করতেছি, যার কারণে আমাদের এরকম সমস্যা তৈরি হচ্ছে। তো এরপরে যেটা হয়েছে, অ্যাট লাস্ট 1900 দ্য হোয়াইট গভর্নমেন্ট ওয়াজ compelled to release him due to international pressure, অর্থাৎ তাকে আসলে শ্বেতাঙ্গ বা যে সরকার, হ্যাঁ, শ্বেতাঙ্গ সরকার তাকে আসলে রিলিজ করতে বাধ্য হয়। আন্তর্জাতিক যে বিভিন্ন সরকার প্রধান প্রেশার দিচ্ছিল, এই প্রেশার সামনেতে না পেরে তাকে আসলে ছেড়ে দেওয়া হয়। তো তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তার ছেড়ে দেওয়ার পরে আসলে কি হতে পারে? হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে এখানে দেন হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তারপরে তিনি আসলে প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। বাট হি অলসো গেভ আপ দ্য প্রেসিডেন্সি, তিনি ওই প্রধানমন্ত্রী তো তিনি ছেড়ে দিয়েছিলেন।
নো হেড অফ স্টেট অল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান বি কম্পেয়ার্ড উইথ হিম অ্যান্ড হি ওয়াজ বিকাম এ লিভিং লিজেন্ড। মানে এখানে বলতে চাচ্ছে যে তার সাথে পৃথিবীর অন্য কোনো সরকার প্রধানের কোনো তুলনা করা চলে না, তিনি হচ্ছে একজন কিংবদন্তি লিজেন্ড। তো এখন কিন্তু সিকোয়েন্সটা কিন্তু মিলে গেল। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে মেলানো উচিত ছিল। এখানে নিচে সবার উত্তর দেওয়াই রয়েছে, তোমরা এটা নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, এভাবে তোমাদের হাতের কাছে যে কোনো বই থাকুক, হ্যাঁ তোমরা খুবই ভালো হয়। আমি যেহেতু পড়াচ্ছি, তোমরা আমার লেখা ইংলিশ এ প্লাস বইটা সংগ্রহ করতে পারো nahid24.com থেকে। আর না করলেও কোনো সমস্যা নেই, তোমার হাতে যে বই রয়েছে সেই বই থেকে তোমাদের রিয়ারেঞ্জের যে প্র্যাকটিসগুলো রয়েছে সেখানে শুরুতে আমরা ওই গল্পটা সম্পর্কে আগে ধারণা নিয়ে আসবো, গুগল থেকে, ইউটিউব থেকে ধারণা নিয়ে আসার পর আমরা চেষ্টা করব যে এখান থেকে যে নতুন ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো খুঁজে বের করে সেটার শব্দার্থ জানা। তারপরে আমরা পড়লে নিজেরাই বুঝতে পারবো যে সিকোয়েন্স কোনটার পরে কোনটা ঘটবে। তাও যদি না পারি, তারপরে আমরা হচ্ছে সবার শেষে উত্তর দেখব। শুরুতে যদি উত্তর দেখি তাহলে এটা শেখা হবে না, এটা শুধুমাত্র মুখস্থবিদ্যাই হবে। এটা আসলে যদি কমন পড়ে তাহলে ভালো, কমন না পড়লে কিন্তু ধরা খাবা। আর যখন নিজে নিজে প্র্যাকটিস করবা 10টা 5টা প্র্যাকটিস করার পরে এভাবে এক এক করে যখন অর্থ অনুযায়ী নিজে শিখবা, তখন দেখা যাবে যে এমন একটা কোশ্চেন আসলো যেটা কেউ পারলো না কিন্তু তুমি পারলা, এই সামান্য প্র্যাকটিস করার কারণে। তো যাই হোক, এইচএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আর যদি সম্ভব হয় অবশ্যই আমার 3টা বই সংগ্রহ করিও nahid24.com থেকে, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। আমি এই 3টা বইয়ের প্রতিটা টপিকের ক্লাস একদম ফ্রিতে nahid24 ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি।